কালকে জেসের রয়্যাল আশা করি ডেফিনেটলি আমরা তো মানে পোটেনশিয়াল অনুযায়ী আমরা খেলতে পারিনি, বলবো যে যারা ন্যাশনাল প্লেয়ার আছে তারাও ঠিক মতো নিজেকে মেলে দিতে পারেনি, তো ব্যর্থতা থেকে বেরোতে পারেনি। তো আমার মনে হয় যে এখন একটা নতুন জায়গায় এসেছি, ক্রিকেট খুবই ভালো শুনছি, আমি যদিও এখন দেখি নাই, প্র্যাকটিস উইকেটগুলো খুব ভালো ছিল, যেটা ঢাকায় আমরা পাইনি এত ভালো উইকেট। সিলেটে ওয়াজ ভেরি গুড উইকেট ফর ট্রেনিং, ওয়েদার খুবই ভালো, তাছাড়া নতুন একটা আশা করতেই পারি, একটা নতুন স্টার্ট করতেই পারি। আই বিলিভ যে মোসাদ্দেককে নেওয়ার একটা কারণ ছিল আবি রোহান অফ স্পিনার, যে বা কোনো যখন ব্যাটসম্যানরা বা হাতিরা আসে আমরা আমাদের লেফট আর্ম স্পিনের উপর ডিপেন্ড করতে হয় কিংবা ফাস্ট বলের উপর ডিপেন্ড করতে হয়, তো একটা ভ্যারিয়েশন থাকা দরকার, টিম কম্বিনেশনের জন্য প্রয়োজন ছিল বলে হয়তো নেওয়া হয়েছে ওকে আমরা। এ হোক যে যাতে আমরা ঘুরে দাঁড়ানোর প্রয়োজন, যে যদি আমরা কম্পিটিশনের দিকে থাকতে চাই টু প্লে দ্য নক আউট, তাহলে আমাদের কালকের ম্যাচের থেকে খুবই ইম্পর্টেন্ট যে আমাদের এখানে 2-3টা ম্যাচ যারা খুবই জরুরি, তাহলে আমরা সেটা টিম তো ভালো, নো ডাউট আমাদের টিম অনেক স্ট্রং, তামিম, লিটন ভালো প্লেয়ার আছে, আসলে সাব্বির আমরা খেলাতে পারিনি বিকজ অফ দ্য কম্বিনেশন, ফিউ আদার ইস্যুস ছিল, এটা অনেকে হয়তো বা বলেছেন ফেসবুক বা এরকম যোগাযোগের স্বাভাবিক, কিন্তু ইন্টারনালি অনেক কিছু জানে না বলে আসলে মন্তব্য করে দেওয়াটা খুব ইজি, এটা আমার একদমই হাত ছিল না অনেক ব্যাপারে। আমার কোচ হিসেবে হইলাম, ক্যাপ্টেনও আছে দলে, আরও ডিসিশন থাকে, ট্রেনিংয়ের ব্যাপারগুলোও থাকে, অনেক কিছুই থাকে যেটা আমরা বলতে পারি না, বাট হ্যাঁ ট্রেনিংয়ে সাব্বির অনুপস্থিত ছিল, প্র্যাকটিসে ফার্স্ট দুইটা ম্যাচের ফার্স্ট ম্যাচ না সেকেন্ড এবং থার্ড ম্যাচের আগের দিন সে প্র্যাকটিসে আসে না, এবং যার জন্য এটা একটা টিম ডিসিপ্লিনের কারণও বলতে পারেন যে এই রিজনেই তাকে খেলানো হয় না, হয়তো থার্ড ম্যাচটা স্পেশালি, যেটা আমাদের 2 তারিখে 31-এর পরে কোন ম্যাচটা ছিল আমাদের 2 তারিখে ওই ম্যাচটা খেলানো শুধুমাত্র সে 1 তারিখের ট্রেনিং আসে এই জন্য, তো এটা একটা ডিসিপ্লিনারি ইস্যু টোটালি। এছাড়া সাব্বির অবশ্যই ভালো প্লেয়ার, আই বিলিভ যে আমরা আশা করি যে কালকের ম্যাচ থেকে আমরা খেলাতে পারবো, এবং ই প্লেইজ বেস ওর এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের দরকার একটা মাঝখানে, যেটা আমাদের সবচেয়ে বোঝাচ্ছে আমাদের মিডল অর্ডার ব্যাটিংয়ে, তাই বিলিভ যে সাব্বির ইনক্লুশন আমাদের ভালো হবে। তো আমি জিনিসটা খুব ইজিলি পাবলিকলি বললাম, যেটা একটা দূরত্ব থেকে যেত কেন আমি খেলাচ্ছি না, রিজনগুলো জানার জন্য আমি রিজনকে জানিয়ে দিলাম, ওর ফ্যানরাও তাহলে বুঝতে পারবে যে ও কেন খেলেনি, এর একটা রিজনই ছিল। তো আশা করি যে আমরা কালকের ম্যাচটাকে ইনক্লুড করতে পারবো টিমের মধ্যে, এবং ওর সার্ভিসটা আমরা ঠিক করতে পারবো। অবভিয়াসলি তার কাছ থেকে এর আগে বিভিন্ন ইস্যুস তার ছিল, আপনি কিভাবে দেখছেন আসলে এই পর্যায়ে এসে ক্যারিয়ার এই পর্যায়ে তাদের এটা আমি তাকে বলেছি যে মানে নাই আসতে পারে ট্রেনিংয়ে, সরি বিগ ইস্যু, অনেক প্লেয়ার আছে যে ম্যাচের আগে ট্রেনিং করে না, বাট আমি যেটা চাই যে আমার প্রত্যেকটা প্লেয়ার ম্যাচের আগে ট্রেনিং করুক না, ধরুন ড্রেসিং রুমে থাকবে, ইটস নট অ্যাবাউট যে আমার ব্যাটিং বোলিং করতেই হবে। এবং আমি সাব্বিরকে এটাই বুঝিয়েছি যে বিকজ 1 তারিখের ট্রেনিংয়ে উই আর নো বডি ইনফর্ম যে কেন প্র্যাকটিসে আসেনি, দ্যাটস ডিসিপ্লিন ইস্যুটা আমি এই জন্যই বললাম, মানে যেদিনকে বলে যায় তাহলে এটা ডিসিপ্লিন ইস্যু না, বাট যেহেতু আমি জানি না, আমার ম্যানেজার জানে না, আমার কেউ জানে না, দেন সেটা ডিসিপ্লিন ইস্যু। আমি যখন বাকিকে থেকে খুঁজি অ্যান্ড আই ডোন্ট নো why he is not attending the training session, then এটা রিয়েলি একটা শকিং একটা ব্যাপার। ওর সিনিয়র প্লেয়ার আমি ওর সাথে কথাও বলেছি, আন্ডারস্ট্যান্ডস, এবং আমার সে বলেছে শুনবে এটা তো আমার ভুল হয়েছে, আপনি রাগ করেন না, অ্যান্ড আই বিলিভ যে পুরো বাকি যে জার্নিটা আছে আমাদের ঢাকা ক্যাপিটালসে, হি উইল সাপোর্ট মি অ্যাজ এ সিনিয়র ক্রিকেটার অ্যান্ড অ্যাক্ট লাইক এ সিনিয়র ক্রিকেটার, সো আমরা যাতে ওর থেকে আরও ভালো সার্ভিস পাই এবং আমাদের দলও যাতে ভালো খেলে। আই বিলিভ তার এই জিনিসগুলো সে মেনে নিবে, এবং সে আমরা যখন কালকে শুরু করবো আবার নতুনভাবে, হি উইল ডু হিজ বেস্ট অ্যাজ এ তাকে টিমকে যতটুকু দেওয়ার দরকার বা টিমের সাপোর্টটা করাতে হয় সে সেটা ভালোভাবে করবে। তিসারা আজকেই আসবেন, তিসারা আজকে হলে ভালো আসবেন, দেশি ক্যাপ্টেন হলে ভালো হতো কিনা হয়তো বা এটা তো আমি বলতে পারবো না। অবশ্যই তারা চাওয়া তো ছিল, যেহেতু লিটন ওয়াজ ডুইং টি20 ক্যাপ্টেন্সি, বাট এটা একটা ফ্র্যাঞ্চাইজি বেস্ট ক্রিকেটের, আপনাদের মধ্যে আবনি ক্লাব না, একটা ফ্র্যাঞ্চাইজি বেস্ট টিম, যেখানে আমার কথার মূল্য থেকে ফ্র্যাঞ্চাইজি ওনাদেরও একটা মূল্য থাকে, তারা চেয়েছেন তিসারা হোক, উইচ ইজ নাথিং রং, তিসারাও অনেক এক্সপিরিয়েন্স ক্রিকেটার, বাট এটাও চেয়েছেন ওনারা লিটন যাতে প্রেশার ফ্রি খেলেন, লিটন থেকে তারা বেস্ট সার্ভিসটা পাই, এটা একটা আমি শুনেছি টিমের ভিতরে কথাটা যেটা হচ্ছে এটাই। তো লিটন হলে ভালো হতো, অথবা দেশীয় ক্যাপ্টেন প্লেয়ার সবাইকে চিনে, লোকালদেরকে সবকিছু, বাট তিসারাও কিন্তু আমাদের দেশে অনেক খেলছে, লোকাল প্লেয়ারদের অনেক চিনে, ও জানে, আর কিন্তু ভেরি গুড হিউম্যান বিং, ভালো ছেলে, সবকিছু মিলে। তো আমার একটা নাথিং রং, লিটন তো আছেই সাপোর্ট করার জন্য, অবশ্যই না, বাট হয়তো বা হলে ভালো হতো। ক্রিকেট বোর্ডের যে কার্যক্রম সোফার কেমন আপনি করছি স্যাটিসফাইড, আপনি ক্রিকেট বোর্ডের সোফার এখন চলবে, এবং আমরা বেশ কিছু ইনসিডেন্ট নিশ্চয়ই আপনি জানেন, আমরা দেখলাম, মানে আপনি ফার্স্ট কথা হচ্ছে ক্রিকেট বোর্ডের কার্যক্রম আই এম নট বদার্ড,
দ্যাটস লিস্ট বদার্ড যেটা বলতে কথা বলে এরা তাদের ঢাকা ক্যাপিটালস আমি বদার্ড হ্যাঁ আমার রাজশাহী ক্রিকেট একাডেমি আমি বদার্ড আই এম নট বদার্ড অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে আমি যে ক্রিকেটার সাপোর্টার বা আমি ক্রিকেট করেছিলাম বা আমি ক্রিকেটার মানুষ সেই হিসাবে আমি বলবো আই হ্যাভ এ মিক্সড আন্ডারস্ট্যান্ডিং বিকজ আমি এত ফলো করি না আসলে এত ফলো করি ভেরি হ্যাপি দেয়ার আমাদের 19 এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ব্যাক টু ব্যাক দ্যাটস হেল্প মানে এটা আমাকে দারুণ ইয়ে করে যে এটা ফ্লুকে হয়নি আমাদের সিস্টেমটা যে ভালো আছে আমাদের সিস্টেম অনুযায়ী খেলছে এবং আমি এই টিমটা করার যখন আমি করে দিয়ে আসি বা টিমটা আমি ছিলাম আই ওয়াজ ভেরি হ্যাপি যারা প্লেয়ার আছে এখানে অনেক কিছু আউটস্ট্যান্ডিং ক্রিকেটার আছে যাদেরকে আমি সবাইকে খুব ভালোভাবে কাছ থেকে চিনি এবং নাবেদের সাথে যখন আমি নাবেদকে রিক্রুট করি আজ 19 কোচ এগেন যে আমার লাস্ট ব্যর্থতার পর ওয়ার্ল্ড কাপে ব্যর্থতার পর আমার তখনই একটা ইয়ে ছিল যে আমি নাবেদকেই আনবো তো নাবেদ ইজ আই এম ভেরি হ্যাপি অ্যান্ড আমাদের সিও স্যারের হেল্পে নিজামুদ্দিন চৌধুরীর হেল্পে আমরা নাবেদকে আবার আসতে পারি এটার জন্য আমি ভেরি হ্যাপি আমি নাবেদকে থ্যাংক ইউ দিই যে ও আবার রাজি হওয়ার জন্য টু কাম ব্যাক অ্যাজ আওয়ার 19 হেড কোচ আমি মনে করি হিজ দারুণ আমাদের 19 জন্য খুবই দারুণ একটা ব্যক্তিত্ব দারুণ একটা মানুষ ইয়াং প্লেয়ারদের জন্য তো অবশ্যই তো ওটাতে আমার হ্যাপি লাগে বোর্ডের যে একটা সাকসেস আমাকে অবশ্যই হ্যাপি করে আবার মানে কালকের একটা ঘটনা দেখলাম ফারুক ভাই ফাহিম ভাইয়ের দ্বন্দ্ব এটা ব্যথা দেয় যে দুজনেই ফর্মার ক্রিকেটার তাদের কেন ইগোর প্রবলেম হবে তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছেন এবং তারা যখন আসছে তাদের অনেক কমিটমেন্ট আমি দেখছিলাম বিশেষ করে ফাহিম ভাই তো অনেক ইন্টারভিউ দিয়েছিলেন যে উনি অনেক সুদূর প্রসারী প্ল্যান করছেন দেখছেন অনেক কিছু চিন্তা করছেন তো সেগুলো তো আমি এখন দেখতেছি যেটা আমি দেখতেছি একটা লোভ লালসার মতন হয়ে যাচ্ছে যে আমি অপারেশন না পাইলে আমি কাজ করবো না আমি পথ দেখতে পাই লোভ লালসা জাস্ট আমরা এই লোভ লালসা কেন ওনাদের মধ্যে আসছে যে আমার ক্রিকেট অপারেশন নিতে হবে কেন আমি যদি অন্য কমিটির চেয়ারম্যান হবে আমি ওখানে সার্ভ করতে পারবো না কেন ইফ আই এম পার্সন টু সার্ভ হিয়ার তো আমার কেন থাকতে হবে যে না আমি ব্যথা পাবো কেন উনি কি ক্রিকেট অপারেশনের মাস্টার উনি কি এখানে তো আকরাম ভাই মাস্টার ওনার আগে আকরাম ভাই চাইতে পারে বিকজ আকরাম ভাই বাংলাদেশের ফর্মার ক্যাপ্টেন সাকসেসফুল ক্যাপ্টেন উনি অপারেশনের চেয়ারম্যান ছিলেন তো উনি কেন বলতেছেন যে উনি এটা না হইলে হবেই না এটা ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে যে দুই মানে ফারুক ভাই এবং শাহিন ভাই আমার ইগোর প্রবলেম যেটা আমাদেরকে সত্যি কথা বলতেছে যে আসলে এটা কি হচ্ছে আই ডোন্ট নো আর এতগুলো অল্প ডাইরেক্টর দিয়ে ফারুক ভাই হয়তো পরিচালনা কষ্টই হচ্ছে সেটা কেন ফারুক ভাই নতুন ডাইরেক্টরদেরকে নিচ্ছেন না যাদের কোনো নিতে চান নিয়ে নিলেই পারেন তো ডিফিকাল্ট তো আমার মনে হয় যে যখন ওনাদের এই মনমানসিকতা দেখি তখন খারাপ লাগে যে দুজন সিনিয়র মানুষ যারা অনেক রেসপেক্টেড মানুষ আমরা যাদেরকে অনেক রেসপেক্ট করি ফারুক ভাই এবং ফাহিম ভাই বহুত আমাদের রেসপেক্টেড মানুষ এবং ক্রিকেটার তারা যখন এই নেতা তখন লজ্জিত হয়ে বিঙে ক্রিকেটার যে আমরা কি আসলে এত গ্রিডি নাকি ক্রিকেটার সত্যি কথা তাদের ব্যর্থতা ছিলাম আছেন না ছিলেন আপনি চ্যাম্পিয়ন হচ্ছে লাস্ট সেটা আপনার বড় কৃতিত্ব আছে আপনি এখন বোর্ডে নেই তারপরেও এই ধরনের ঘটনা ঘটছে এই ধরনের ঘটনা ঘটছে ক্রিকেটে কতটা প্রেশার পড়ে আর অনেকে বলতে আপনি কথা মুখে করে বলতে পারেন সেটা অনেকে সাহস পান না তারপরে এই ধরনের ঘটনা গণমাধ্যম সামনে আসে না জিনিসটা হচ্ছে যে সংসারে তো অশান্তি আছেই কার সংসারে অশান্তি নেই সবার সংসারে অশান্তি আছে ঠিক না তাই বলে এটা কি পাবলিক হবে না আমার কথাটা তো ফারুক ভাই ফাহিম ভাই দুজনে অনেক সিনিয়র মানুষ ফারুক ফাহিম ভাই তো ডেফিনেটলি আমাদের সবার গুরু আমাদের ক্রিকেট প্রশিক্ষক বা আমাদের সাথে অনেক বছর এবং উনি এত বিচক্ষণ মানুষ উনি এটা পাবলিক করবেন কেন উনি যদি মনে করেন যে উনি তার সম্মান পাচ্ছেন না উনি ওনার দায়িত্ব বুঝে পাচ্ছেন না ওনার এত সরাসরি ফারুক ভাইয়ের সাথে ডাইরেক্ট কথা বলবেন 1-to-1 এবং উনি ফারুক ভাইকে বলবেন যদি আমি এগুলো না হয় আমি বিপিএল গভর্নিং কাউন্সিলের কি জানি মেম্বার সেক্রেটারি এবং আমি আমার বিপিএল সম্বন্ধে কিছু জানি না হি উইল রিজাইন ফ্রম বিপিএল স্ট্রেট অ্যাওয়ে এটা তো পাবলিককে বড় দরকার এই স্ট্রেট অ্যাওয়ে রিজাইন করবেন বলবেন আমি বিপিএল এর সাথে যেহেতু আমি জানি না তো বিপিএল এর যদি একটা ইনসিডেন্ট হয় তখন তো আমাকে ব্লেম করবে অ্যাজ এ মেম্বার সেক্রেটারি রাইট তো আমার কথা হচ্ছে যে এই কথাটা এবং আমার কথাটা এই জিনিসটা যেখানে দেয়ালের 4 দেয়ালের ভিতরে শেষ হতে পারতো সেটা আমরা সারা বাংলাদেশের মানুষ কেন জানবে এবং আমি বলছি যে এরা দুজনই ক্রিকেটার এবং তাহলে আমাদের ক্রিকেটারদের মানুষ কি ভাববে যে আসলে তো আমরা মানে আমাদের নিজের স্বার্থের জন্য পড়ে যাই তার মানে এই কথাটা ভাবারও তো খুবই স্বাভাবিক হয়ে যাচ্ছে আমাদের সব ক্রিকেটারের জন্য তো এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার আমি মনে করি দুজন সিনিয়র মানুষ যেটা করলেন আমাদের দেশে যত ক্রিকেটার আছে আমরা যারা ন্যাশনাল টিম খেলি বা ন্যাশনাল টিমের বাইরে যত তাদের সবার জন্য খুব লজ্জাজনক যে তাদের এই যে ইগো প্রবলেম বা তাদের এই যে কারাকারির প্রবলেম চলতেছে যে কে প্রেসিডেন্ট হবেন বা কে অপারেশনের চেয়ারম্যান হবেন বা কে ডেভেলপমেন্টের চেয়ারম্যান হবেন ইটস ভেরি ফানি অ্যান্ড লজ্জাজনক আমাদের থ্যাংক ইউ এনিওয়ে আমরা জানি সে কি করতে পারে বাট মানে স্ট্রাগলিং বিগ টাইম এবং সেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে শুরু করে বিপিএলটা শুরুটা ভালো করে আপনার কি মনে হয় যে সমস্যা কোথায় হচ্ছে মানে আমি নিজেই খুব প্রেশার থেকে রিটার্ন যখন রান্না করে মানে ওয়ান অফ মাই বেস্ট প্লেয়ার বাংলাদেশ ক্রিকেটের ফেভারিট প্লেয়ার আমার মানে আমি সত্যি যদি আমাকে সবাই বলে আমি বারবার বলবো রিটার্ন 10টা রান না করলে আমি রিটার্নকে চাই মানে এটা আমি চাই আমি কারণ আমি রিটার্নের এত ফ্যান
এবং আমি জানি ও কি ক্যাপেবল আছে, কিরকম প্লেয়ার, সবাই জানি, আমার আপনারা যারা খেলা দেখেন, ওকে চিনেন ছোটবেলা থেকে, মানে মানুষের মানে ব্যাট প্যাচ, আমি মনে করি একটা ব্যাট প্যাচ যাচ্ছে, আমি সবসময় বলি ওয়ান ইনিংস যাবে, একটা ইনিংস যাবে, ভালো শুরু করেছিল তিনি দল, যদিও টি-20 পিচের হয়তো খুব বড় ইনিংস না, মানে স্ট্রাইক রেটের দিকে চিন্তা, তারপরও ওর যখন ব্যাটিং দেখে 30 রানটা দেখতেও খুব ভালো লাগে। বাট আমি বলেছিলাম যাক 30 রান হয়েছে, ইনশাল্লাহ হি উইল কাম ব্যাক স্ট্রংলি। তারপর আবার 2টা ম্যাচে ফেল করলে, ও জানে যে বিশেষ করে লাস্ট ম্যাচে যখন ও স্পিনে মারতে গিয়ে আউট হলো, মানে কতটা বাজে বলে আউট হয়েছে এটা মানে ও জানে, এটা আমার বলার দরকার নেই। তাই বিলিভ যে লিটন ওয়াজ ট্রেনিং ওয়াজ ভেরি সিরিয়াস টুডে। আমি বলি যে ট্রেনিং সিরিয়াস হবে না, এটা মানসিক একটা ব্যাপার থাকে। লিটনের ব্যাট কথা বললে ঢাকা ক্যাপিটালসকে আমার মনে হয় এতটা চিন্তা করতে হবে জয় পরাজয়ের জন্য। তাই বিলিভ যে লিটন উইল কাম ব্যাক টু হিজ ফর্ম ভেরি সুন, মানে কালকেই, দেন আমাদের সবার জন্য জিনিসগুলো আর ইজি হয়ে যাবে টিমের জন্য। থ্যাংক ইউ।